পচা দুর্গন্ধযুক্ত পানা সাফ করছিস? ওখানে কে দাঁড়িয়ে কথা বলছেন না কেন? এই পানা পুকুর ভর্তি আজ হাজার হাজার জ্যান্ত ট্যাংরা মাছের ঝাঁক কিলবিল করছে। একদম সময় মতো ওনাকে ক্লিনিকে নিয়ে আসেন। আমার গলায় যে ট্যাংরা মাছের কাঁটা আটকে গেছে। আমার পেটটা খুব অভিমান করেছে, তাই আগের মতো আর ক্ষুধাই লাগে না। এ কি বিস্ময়কর দৃশ্য দেখছি আমি। ওই কাকটা আমাদের পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে। এই 300 টাকায় আমার শেষ সম্বল। হারান, আমি তো ধরতে পারছি না ঠিক কি সমস্যা হয়েছে। তোর বউয়ের তো দেখি শরীর খুব খারাপ। তুই আগে কেন আমায় জানাসনি রে? কবিরাজ মশাই, আমার কাছে তো মালতীকে সুস্থই মনে হয়েছে। সে নিজেও কোনোদিন বলেনি যে সে অসুস্থ, সব লুকিয়ে রেখেছিল। বাবা, আমি জানি মা কেন বলেনি। তোমার হাতে টাকা নেই, কাজকর্ম কম, তাই মা হয়তো মুখ ফুটে কিছু বলতে পারেনি। চুপ করে থাক তিন্নি। ওগো, তুমি এত ব্যস্ত হইও না, আমার কিছুই হয়নি। কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। আর কতদিন এভাবে মরণ রোগের সাথে খেলা করবে বৌমা? আমার মনে হয় বড় কোনো রোগ হয়েছে। তুই মিছে দেরি না করে শহরের বড় কোনো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর হারান। ওতে তো অনেক টাকার প্রয়োজন কবিরাজ মশাই। অত টাকা জোগাড় করার মতো ক্ষমতা তো আমার নেই। বাবা, আমার সাধ্য মতো আমি সবটুকু করলাম। এখন যা ভালো মনে হয় কর। আমি তবে এখন আসি, হ্যাঁ? প্রয়োজন হলে আমায় আবার খবর দিস। মালতী, তুই আমার সাথে কেন সারা জীবন এই অসুস্থতার কথা লুকিয়ে রাখলে? একবার তো অন্তত আমায় বলতে পারতে। তোমাকে বললে তুমি শুধু শুধু চিন্তা করতে, তাই বলিনি। বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না। তুমি এত ভেবো না তো, আবার তুমি অসুস্থ হয়ে পড়বে। ওগো, শুনছো? খবর পেলাম বড় দিদির শরীরটা নাকি খুব খারাপ। আমাদের কি একবার দিদিকে দেখতে যাওয়া উচিত না? এই সেখানে গেলেই তো রাজ্যের খরচাপাতি। টানাটানির বাজারে এখন ওখানে যাওয়া কি খুব একটা দরকারি হবে লতা? সারাটা জীবন তো কিপটামি করলে। নিজের আপন বড় ভাইয়ের বউ অসুস্থ, এখনো কি তুমি নিজের কিপটামিটা ছাড়তে পারবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা গোছগাছ করে নাও। আমি বাজার থেকে বড়দির জন্য কিছু ভালো ফলমূল আর দরকারি জিনিস কিনে আসছি। ভালো কথা এর কোনোদিন আগে কানে যায় না। আমি এখন কি করব? কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। শহরে যাওয়ার জন্য অনেক টাকা দরকার, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। এদিকে কাজ কামেরও যা অবস্থা। ও হারান্দা, এই ভর দুপুরে একা একা বসে পুকুরে ঢিল ছুটছো কেন? হ্যাঁ, কাজ কাম নাই নাকি? নাকি সব হাত ছাড়া হয়ে গেল? না গো, এই এমনিতেই বসেছিলাম। ও মহাজন বাবু, আপনি এসেছেন, ভালোই হলো। আমি মনে মনে আপনার কাছে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম। খুব বিপদে পড়েছি। এই তোর আবার কিসের বিপদ? বউ সংসার নিয়ে তো বেশ ভালোই দিব্যি দিন চলে যাচ্ছে তোর। মোড়ল তো খুব ভালো মানুষ, সারা জীবন তার ওখানে কাজ করার পরেও সে তোরে কোনো আশ্রয় দেয় নাই। মোড়ল মশাই মাসখানেকের জন্য শহরে গেছে। এখন এই এলাকায় কেউ নেই যে আমায় দয়া করবে। আপনি ছাড়ার কোনো উপায় নেই। শুনলাম তোর বউটা নাকি কিছুদিন যাবৎ খুব অসুস্থ। সারা জীবন যা কামাই করলি সব কি নিজেই গিললি? বউরে বুঝে কিছুই খাওয়াসনি কোনোদিন? এভাবে বলবেন না মহাজন। যা টাকা বেতন পেয়েছি সব তো এই সংসারের অভাব মেটাতেই চলে গেছে। আলাদা করে কিছুই রাখতে পারিনি। থাক থাক, আর দুঃখ বিলাতে হবে না। এখন কত টাকা লাগবে সেটা বল, আমার আবার অনেক কাজ পড়ে আছে। মহাজন বাবু, 5,000-এর মতো টাকা আমাকে দিলে খুব উপকার হতো। এই টাকাটা না পেলে আমি আমার মালতীকে বাঁচাতে পারবো না। 1,000 2,000 না, একেবারে 5,000 টাকা? এত টাকা কি চারটিখানি কথা? হ্যাঁ, মহাজন তোমায় এভাবে এত টাকা দিতে পারবে না। চুপ থাকতো আরু। আর শোন হারান, টাকা পাবি কিন্তু কিছু বন্ধক রাখতে পারবি। দলিল ছাড়া তো অত টাকা হাতে তুলে দেওয়া যায় না।
আমার তো এক ভিটে বাড়ি আর পানা পুকুর ছাড়া কিছুই নেই। এইটুকু সম্বল হারালে আমার আর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। তুমি সারা জীবন বোকায় রয়ে গেলে গো হারান্দা। তোমার ভাই তো বাপের সম্পত্তি সব ভোগ করছে, আর তোমার কি আছে এই জরাজীর্ণ বাড়ি আর পুকুরটা ছাড়া? ওসব কথা বাদ দাও, আমার ভাই যদি সুখে থাকে থাকুক। এত কথার দরকার নেই। সোজা কথা বলি, টাকা নিতে হলে তোর ওই ভিটে বাড়ি বন্ধক রাখতে হবে আমার কাছে। এবার বল কি করবি? বউকে বাঁচাতে আমি আমার এই ভিটে বাড়ি বন্ধক রাখতে রাজি আছি মহাজন। ঠিক আছে, পাকা কথা। আজ রাতে জমির সব দলিল নিয়ে আমার বাড়িতে আসিস, টাকা পেয়ে যাবি, কিন্তু সময় মতো সুদে আসলে ফেরত দিতে হবে। দাদা, ও দাদা, বাড়ি আছো? শুনলাম বৌদি খুব অসুস্থ, তাই দেখতে এলাম গো। কাকু এসেছো? বাবা তো বাড়ি নেই, আসো ঘরে এসে বসো। তিন্নি, কাকাদের বসতে দে মা। কেন তোমরা এই রোদে আসতে গেলে? দুদিন ধরে যা কাঠফাটা রোদ পড়েছে। তুমি একদম ব্যস্ত হয়েও না দিদি। শুনলাম তুমি অসুস্থ। কেন আমাদের আগে জানাওনি বলো তো? প্রয়োজনে আমি তো এসে রান্নাটা করে দিতাম। লতা, এত ব্যস্ত হয়েও না। আমার তেমন কিছুই হয়নি, শুধু শরীরে একটু জ্বর আর দুর্বলতা আছে, এই যা। তুমি চুপ করো তো দিদি। দাদাকে বলো তোমার চিকিৎসা করে তাড়াতাড়ি সুস্থ করতে। ওই যে দাদাও কাজ শেষ করে চলে এসেছে। গদাই, তোরা কখন এলি রে? খবর পেয়েছিস তাহলে? খবর শুনে আসলি দেখে বুকটা একটু শান্ত হলো আমার। এই তো কিছুক্ষণ হলো এলাম। তুমি সারা জীবন খেতে কি করলে দাদা? এই বৌদি শরীরের এই অবস্থা হলো কেমনে? একটু যত্ন নাওনি? তুইও এইসব বলছিস গদাই? আমি আর কত টাকাই বা বেতন পাই যে ভালো করে সংসার চালিয়ে আবার চিকিৎসার জন্য টাকা জমাবো? যা কামাই করেছি সবই তো সংসারের পেছনে খরচ হয়েছে। নিন দাদা, এই ফলগুলো খান। দুশ্চিন্তায় আপনার মুখটা কেমন মলিন হয়ে গেছে। এভাবে চললে আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন। এই করুণ দশায় কিছুই পেটে যাবে না রে ছোট বউ। আমার খুব ভয় লাগছে, যদি বড় কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচবো? মেয়েটার মুখের দিকে তাকানো দায়, সারাদিন মায়ের কাছে বসে থাকে। তিন্নি, তুই একদম কাঁদিস না, আমি তো আছি তোর পাশে। জেঠিমা ঠিক সুস্থ হয়ে যাবে, দেখিস একদম আগের মতো হাসবে আবার। তাই যেন হয় রে লাবণী। কি মনে হয় মহাজন বাবু, হারান কি আসলেও আজ রাতে দলিল নিয়ে আসবে? না, আমার তো মনে হয় না সে এত সহজে রাজি হবে। অবশ্যই আসবে আরু। তার বউয়ের জানের মায়া কি আর কম? সে তো জানে টাকা না পেলে চিকিৎসা হবে না, তাই দলিল দিতেই হবে। এতগুলো টাকা দেবেন ঠিকই, কিন্তু দলিলটা একবার আপনার হাতে আসুক। আপনার বুদ্ধির প্যাঁচে পড়ে সে সব হারাবে। দলিল একবার হাতে আসলে ফেরত নিতে গেলে আমি দ্বিগুণ টাকা চাইবো। না দিতে পারলে ওই ভিটে বাড়ি সব আমার হয়ে যাবে। আপনার বুদ্ধির কোনো জবাব নেই বাবু। আপনি আসলে এই গ্রামের আসল সুদের খেলোয়াড়, আমাদের কেউ হারাতে পারবে না। গভীর রাত। অসুস্থ বউকে হারান ভাত খাইয়ে দিচ্ছে, আর তিন্নি পাশে গ্লাস নিয়ে বসে আছে। হারানের পাশে তাদের ভিটার দলিল রাখা। ওগো, তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয়নি। মিছে মিছে নিজের ভিটাটুকু অন্যকে দিতে চেও না, আমি ঠিক সুস্থ হয়ে যাব। তুমি চুপ করো মালতী, নিজের চিকিৎসা নিয়ে আগে ভাবো। তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে মহাজনের বাড়ি যেতেই হবে। মা তিন্নি, পানিটা দে। বিছানার পাশে ওই যে টর্চ লাইটটা আছে না, ওটা দে তো মা। বাবা, তুমি আবার এত রাতে টর্চ হাতে কোথায় যাচ্ছ? আমার খুব ভয় করছে বাবা, তুমি বাইরে যেও না। যা করছি তোদের ভালোর জন্যই করছি মা। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, চিন্তা করিস না। মার সাথে শুয়ে থাক। হারান, এসেছিস? এত রাত করলি কেন রে? অনেকক্ষণ ধরে বসে আছি তোর জন্য। ক্ষমা করবেন মহাজন, মা বেটিকে খাইয়ে আসতে একটু দেরি হয়ে গেল।
নে, এই দলিল একটা টিপস হয়ে দে তো, আর টাকাগুলো গুনে নে। মনে রাখিস, সময় মতো টাকা ফেরত না দিলে জমি কিন্তু আমার। এই নিন বাবু দলিল। আমার ভিটেটা বাঁচানোর জন্য আমি সব টাকা ফেরত দেব। শুধু এই যাতে আমার বউটা সুস্থ হয়ে যাক, আশীর্বাদ করুন। এখন যা, অনেক রাত হয়েছে। যাক, অবশেষে হারানের এই জমিটুকু আমার পকেটে এলো। এখন সে টাকা কোথা থেকে দেয় আর আমি কিভাবে জমি দখল করি সেটাই দেখার বিষয়। সারা জীবন মহাজনের সাথে থেকে কিছুই পেলাম না, আজকে একটা সুযোগ পেয়েছি। হারানোর ওই টাকাটা ছিনিয়ে নিলে আমার কপাল খুলে যাবে, অনেকদিন বসে বসে খেতে পারবো। এই যে মহাজন, আমিও তবে বাড়ি যাই। হ্যাঁ, রাত তো অনেক হলো। তোকে আবার আটকালো কে? যা। ওখানে কে দাঁড়িয়ে কথা বলছেন না কেন? অন্ধকারে রাতে এভাবে মাঝপথে কে দাঁড়িয়ে আছে ও? বাবা, আমাকে একটু সাহায্য করবে? আমি অনেক দূর থেকে আসছি, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু সাহায্য করো। এই রাতে এই বটতলার ধারে এইভাবে দাঁড়িয়ে আছেন? আমার কাছে তো এখন দেওয়ার মতো কিছুই নেই, শুধু এই জরুরি টাকাগুলো আছে। হারানের কথা শেষ না হতেই হারু একটা লাঠি তুলে নিয়ে দ্রুত এসে হারানকে আঘাত করে তার সব টাকা নিয়ে যায়। মাগো, ও মরে গেলাম। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, ছোড়া আমার সব টাকা নিয়ে গেল। ওরে কেউ ধর, আমার ভিটে বন্ধুকে টাকা ছিনিয়ে নিয়ে গেল। কে ওখানে? হ্যাঁ, ও হারান দাদা, তোমার মাথার হাত দিয়ে রক্ত পড়ছে যে, কি হয়েছে বলো তো? এভাবে চিল্লাচ্ছ কেন? কে মারলো তোমায়? মহেশ রে, মহাজনের কাছে বাড়ি বন্ধক রেখে 5,000 টাকা এনেছিলাম, সব সব শেষ হয়ে গেল। চোর আমাকে মেরে সব নিয়ে গেছে। দাদা, আমাদের অন্তত সন্দেহ করবেন না, আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। গ্রামবাসীরা সবাই জানে এই চুরি বিদ্যা আমি ছেড়ে দিয়েছি। হারান দাদা, আগে চলো তোমার বাড়ি দিয়ে আসি, তারপর আমরা সবাই মিলে গ্রামে তল্লাশি চালাচ্ছি, গ্রামে কোথায় নতুন চোর ঢুকলো। এখন গ্রামবাসীর সাথে মিশে আমিও চোর খুঁজবো, আসল চোর তো আমি, সবাই আমাকে সন্দেহ করবে না। মহেশ হারানকে ধরে বাড়ি যেতে থাকে। পানা পুকুরের পাশে এসে হারান মহেশকে বলে, মহেশ রে, তুই এবার বাড়ি চলে যা। যাওয়ার সময় মোড়ল মশাইকে খবরটা জানাস। আমি এটুকু পথ একাই যেতে পারবো। ঠিক আছে হারান্দা, আমি তাহলে যাচ্ছি। মা, বাবা কোথায় গেল? কাল রাতে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সারা রাত তো বাবা ঘরে আসেইনি। আমারও খুব চিন্তে হচ্ছে রে মা, তুই ঘরে থাক, আমি একবার বাইরে গিয়ে দেখে আসি তোর বাবা কোথায়। না মা, তুমি অসুস্থ, তুমি ঘরেই থাকো, আমি যাচ্ছি বাবাকে খুঁজতে। বাবা, কোথায় তুমি? বাবা, ও বাবা। বাবা, তোমার কি হয়েছে? কপালে যে রক্ত শুকিয়ে আছে, সারা রাত ধরে তুমি কেন এভাবে গাছের নিচে পড়ে আছো? মারে, কালকে আমার সব শেষ হয়ে গেছে। মহাজনের কাছ থেকে আনা সব টাকা চোরে নিয়ে গেছে। তোর মহেশ কাকা আমায় এগিয়ে দিয়ে গেছিল, এই পর্যন্ত আসতেই আমি তাকে যেতে বলি। এরপর আর কিছু মনে নেই মা। তুমি না বুঝে এই কাজটা কেন করলে গো? আমাদের ভিটামাটি বলতে এইটুকু যা সম্বল ছিল, তাও তো আজ পরের হাতে চলে গেল। অন্যদিকে তোমার এই অবস্থা। মা, তুমি চুপ করো, আরো বেশি শরীর খারাপ করবে, এমনিতেই বাবাও অসুস্থ।
এখন যদি মহাজন আমাদের এই ভিটা থেকে আজই তাড়িয়ে দেয়, তবে এই অসুস্থ শরীর নিয়ে তুমি আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তার থেকে আমার মরণ ভালো ছিল। বাহ বাহ মালতী, বাহ, এমন কথা মুখে আনতে পারলে, হ্যাঁ? সবই তো আমি তোমার চিকিৎসার টাকার জন্যই করছিলাম, কিন্তু আমার কপালটাই খারাপ। আজ আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিছুই অবশিষ্ট থাকলো না। ওগো, আমি জানি, তবু আমার চিন্তা আমার জন্য নয়, তোমার আর মেয়েটাকে নিয়ে। হারান, এই বেরিয়ে আয় তো। শুনলাম তোর সব টাকা নাকি কাল রাতে চোর ছিনতাই করে নিয়ে গেছে। শোন শোন, ওসব চুরির গল্প শুনে কিন্তু আমার লাভ নেই, হ্যাঁ? যা শুনেছেন সবই সত্যি মহাজন। আমি এখন নিঃস্ব এক মানুষ, তবু আমার আশা শেষ হয়নি। একটা কথা পরিষ্কার মনে রাখিস, আগামী 1 মাসের মধ্যে যদি তুই আমার 5,000 টাকা ফেরত দিতে না পারিস, তবে এই বাড়ি ছেড়ে দিবি। চলে আয় হারু। ওগো, এদিকে এসো। এত ভেঙে পড়ো না। আমি জানি 1 মাসের মধ্যে টাকা দেওয়া প্রায় অসম্ভব, কিন্তু আশা ছেড়ো না। আমি জানি তুমি আমায় সাহস যোগাচ্ছ, কিন্তু হাতে 1 মাস, কি যে হবে? কি ভাবছো তুমি? 1 মাসের মধ্যে এত টাকা ফেরত দেওয়া তো আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। বাবা, এত না ভেবে চুপটি করে একটু বসো না। এমনিতেই মা অসুস্থ, তুমিও অসুস্থ। যদি মায়ের মতো বিছানায় পড়ে যাও, তখন কি হবে বলো? সবই বুঝি রে মা, বাড়িতে বসে থেকে তো আর লাভ নেই। দেখি গদাইয়ের বাড়িতে যাই। মালতী, আমি গদাইয়ের বাড়ি থেকে আসছি। আরে হারান দাদা যে, আসেন আসেন, বসেন তো দেখি এখানে। কইরে মা লাবণী, কাকার জন্য জল নিয়ে আয়। এত ব্যস্ত হয়েও না ছোট বউ, হঠাৎ করে আমার কপালটা এমন ভাবে পুড়ে যাবে আমি ভাবতেও পারিনি। গদাই কই? ওর সাথে আমার খুব দরকারি কথা ছিল। আপনার ভাই তো আজ বাড়ি নেই, হাটে মাল তুলতে গেছে। ওর ফিরতে কয়েকদিন দেরি হতে পারে। কি দরকার আমায় বলুন না দাদা। আমার বড় বিপদ হয়ে গেছে রে ছোট বউ। ভাবছিলাম গদাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা যদি ধার পেতাম, তবে মালতীর চিকিৎসাটা অন্তত করাতে পারতাম। দাদা, ঘরে যা জমানো টাকা ছিল সবই তো আপনার ভাইকে হাতে দিয়ে দিলাম। গঞ্জে নতুন সওদা আর হাটে বিক্রি করার মাল কিনতে ওর সব টাকা লাগবে নাকি বলল। একটু সকাল সকাল আসলেও হয়তো পেতেন। ও আচ্ছা, যাই তবে। ওদিকে মালতী আর তিন্নি একা আছে ঘরে। মানুষটার দিকে তাকানো যায় না। বউটা অসুস্থ, নিজের শরীরে ব্যান্ডেজ। মায়া হয়। দাদা, আমার আঁচলে নিজের জমানো এই 300 টাকা আছে। আপনি কিচ্ছু মনে না করলে এই টাকাটাই আপাতত নিয়ে যান। 300 টাকা? আচ্ছা দাও, এই সামান্য টাকায় যদি কিছু হয়। আমি তবে বাড়ি যাই ছোট বউ। কি রে মা, মাকে ফেলে এখানে বসে আছিস যে? ক্ষুধা লেগেছে বুঝি? আমি ছোট বলে আমি কিছু বুঝি না ভেবেছ? তুমি গদাই কাকুদের কাছে টাকা চাইতে গিয়েছিলে। বাবা, এভাবে আর যে ভালো লাগে না। ঘরে মা অসুস্থ, তোমার কপালে রক্ত, এসব দেখে আমার কেমন করে ক্ষুধা লাগে বাবা। জানো বাবা, আমার পেটটা খুব অভিমান করেছে, তাই আগের মতো আর ক্ষুধাই লাগে না। কে বলেছে তুই ছোট্ট মেয়ে? তোর অনেক বুদ্ধি, আর তোর এখনো আছিস বলেই আমি বেঁচে আছি, নয়তো কবেই মরে যেতাম। ওসব কথা বলো না বাবা। একটা জিনিসই শিখলাম, বিপদে পড়লে আশেপাশের মানুষগুলো খুবই অচেনা হয়ে যায়, কিছু মানুষ ছাড়া। থাক মা, এখানেই বসে থাকবি নাকি বাড়ি যাবি এখন? মা তো ঘরে শুয়ে আছে। হ্যাঁ, যাবো বাবা। আচ্ছা বাবা, আমাদের তো কিছুই রইলো না,
শুধু এই পচা পানা পুকুরটা ছাড়া। এখানে কি আমরা পরিশ্রম করে কিছু একটা শুরু করতে পারি না? এই পানায় ভরা পুকুর দিয়ে আর কি হবে রে মা? হাতে মাত্র 1 মাস সময়। এই পচা পুকুর পরিষ্কার করতেই তো পুরো মাস কাবার হয়ে যাবে। আমি আর তুমি দিনরাত পরিশ্রম করে পুকুরের পানা সরিয়ে মাছ চাষ করতে পারি। লতা কাকিমার দেওয়া এই 300 টাকা দিয়েই আমরা কিছু মাছের পোনা কিনবো। 300 টাকা দিয়ে আবার কিসের পোনা দেবে মা? তবে তুই যখন এত করে বলছিস, চল আজ থেকে আমরা এই পুকুর সাফ করা শুরু করি। হুররে, পানা পুকুরে মাছ চাষ করবো আমরা। হারান আর তিন্নির কথা মতো তারা দুজনে পুকুর পরিষ্কার করা শুরু করে। দুজনেই পানিতে নেমে পচা পানাগুলো সরাতে থাকে। হারান, দুনিয়ায় আর কোনো কাজ পেলি না? সব ছেড়ে এই পচা দুর্গন্ধযুক্ত পানা সাফ করছিস? 1 মাসে এখান থেকে কি সোনা ফলাবি নাকি? হ্যাঁ, মহাজন বাবু, আমার এই পুকুরে এখন শেষ সম্বল। মরে যাওয়ার আগে কি হাত গুটিয়ে বসে থাকবো? কিছুই তো আর হারাবার নেই। দেখি সোনায় যদি ফলাতে পারি। 1 মাস সময় দিয়েছি হারান, মনে রাখিস 1 মাস পর তোর বাড়ি আর এই পানা পুকুর দুটোই আমার হয়ে যাবে। তখন কিন্তু কোনো দয়া দেখাবো না। বাবা, অন্যের কথায় কান দিয়ে নিজের সাহস হারিও না। আমরা ঠিক সফল হব। তুমি শুধু মন দিয়ে পুকুরের বাকি পানাগুলো সরাতে থাকো। ওগো, তুমি আর এইটুকু মেয়ে মিলে যে হাড় ভাঙা পরিশ্রম করছো, আমি মন থেকে চাই যেন সৃষ্টিকর্তা এগুলোকে সফল করেন। তুমি শুধু মন থেকে প্রার্থনা করো মালতী, এই 300 টাকায় আমার শেষ সম্বল। এই টাকা দিয়েই আমি যেন আমাদের বড় কোনো একটা গতি করতে পারি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হারান আর তিন্নি মিলে তাদের পানা পুকুরটা সম্পূর্ণরূপে আয়নার মতো পরিষ্কার করে ফেলে। বাবা, এতদিন আমরা অনেক পরিশ্রম করে পুকুরটা তো মাছ চাষের জন্য তৈরি করলাম। আজ কি এই 300 টাকা দিয়েই আমরা মাছের পোনা কিনতে পারবো? চল মা, বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায়। ভাই, এই বোয়াল মাছের পোনাগুলো কত টাকা করে কেজি রাখছেন? 700 টাকা কেজি পড়বে হারান দাদা, একদম। এর নিচে 1 পয়সাও রাখা যাবে না। আমার কাছে তো মাত্র 300 টাকা আছে ভাই। এই সামান্য টাকা দিয়ে কি কিছু পোনা দেওয়া যাবে না? আমার খুব বিপদ। না না, 300 টাকায় বোয়াল মাছ হবে না। এখান থেকে চলে যাও তো বাপু, সকালে এসে মেজাজটা খারাপ করে দিও না। অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে হারান যখন বাড়ির পথে ফিরছিল, তখন হঠাৎ দেখলো এক আগন্তুক বৃদ্ধ বটগাছের নিচে ছো আধমরা ট্যাংরার পোনা নিয়ে বসে আছে। ও বাবা, মুখটা মলিন করে কোথায় যাচ্ছ? আমার এই ট্যাংরা মাছের পোনাগুলো কিনে নিয়ে যাও না বাবা, বড় উপকার হতো। বাবা, আসো না দেখে আসি পোনাগুলো কিরকম। কম হলে কিনতে পারবো। আমার বাড়িতে আজ খুব বিপদ, টাকার অভাবে বাচ্চার চিকিৎসা করাতে পারছি না। আর তুমি যা পারো টাকা দিয়ে এগুলো নিয়ে যাও। বাবা, আমাদের তো খুব ছোট্ট পুকুর। এই ট্যাংরা মাছের পোনাগুলো কি ওই ছোট আর বদ্ধ পুকুরে আদৌ বড় হবে? আর সবই তো দেখছি আধমরা পোনা। বাবা, তোমার ভালোবাসার যত্ন থাকলে মরা গাছেও একদিন ফুল ফুটতে পারে। তুমি যদি পোনাগুলো নাও, তবে এই টাকায় আমি আমার নাতির চিকিৎসা করাতে পারবো। আমার ঘরেও তো একজন মানুষ অসুস্থ হয়ে শুয়ে আছে। একে সাহায্য করলে হয়তো সৃষ্টিকর্তা আমার উপর সহায় হবেন। আমি এই পোনাগুলোই নিয়ে নিই। ঠিক আছে বাবা, পোনাগুলো আমায় দেন। বাবা, এগুলো তো কেমন আধমরার রোগা পোনা। এগুলো কি আদৌ এই পুকুরের পানিতে টিকে থাকবে যদি আবার সব পোনা মারা যায়? বৃদ্ধ বাবা আশীর্বাদ করেছেন মা, বলেছে যত্ন করলে মরা গাছেও ফুল ফোটে।
আমাদের তো অন্য কোনো পথ নেই, চেষ্টা করে দেখি না কি হয়। এগুলো কি করছো হারান্দা? আসলে তুমি এই মরা ট্যাংরা মাছের পোনা দিয়ে বুঝে এখন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো? বিপদে তো তোমরা কেউ সাহায্য করলে না, এখন 300 টাকায় যা পেয়েছি তাই নিয়ে সৃষ্টিকর্তার নামে শুরু করছি। এভাবেই দিন কাটতে থাকে। পোনা মাছগুলো পুকুরের পানিতে খেলা করছে। অন্যদিকে মালতীর শরীরের অবনতি হতে থাকে। মালতী, আজ কি তোমার শরীরটা বেশি খারাপ লাগছে? তোমার এই ফ্যাকাশে মুখ দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। ওগো, আমার একদম ভালো লাগছে না। সারা শরীরে প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে বুকের ভেতরটা যন্ত্রণায় ভেঙে যাচ্ছে। আমি এখন কি করব মালতী? তুমি একটু ধৈর্য ধরো, মাছগুলো বিক্রি করতে পারলেই তোমায় বড় ডাক্তার দেখাতে শহরে নিয়ে যাব। আমি সব ব্যবস্থা করব। ওগো, তুমি কি আমায় নিছক সান্ত্বনা দিচ্ছ? এই তো কয়েকদিন আগে ওই পানা পুকুরে পোনা ছাড়লে, অত তাড়াতাড়ি কি মাছ বড় হওয়া সম্ভব? আমি নিজেও জানি মালতী, এত দ্রুত মাছ বড় হওয়া প্রায় অসম্ভব। তিন্নিমা, তুই তোর মায়ের কাছে বসে থাক, আমি একবার দৌড়ে কবিরাজ মশাইয়ের বাড়ি থেকে আসি। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই মালতী। আমি জানি তুমি সব বোঝো, কি করব আমি? এই পানা পুকুরে আর কি মাছ আছে যে এত রাতে খেতে হবে? না থাক, হয় বাসায় বাচ্চারা ক্ষুধার্ত তাই মাছ নিতে এসেছে, তোকে আর ঢিল ছুঁড়ে কি লাভ, নিয়ে যা। হঠাৎ কাকটি তার মুখের মাছি পানিতে ফেলে দিয়ে হারানের কাছে উড়ে আসে এবং সেই পোনা বিক্রেতা বৃদ্ধার রূপ ধারণ করে। হারান, আমায় কি তুই চিনতে পারছিস বাবা? আমি সেই লোক যার কাছ থেকে তুই মাছের পোনা নিয়েছিলি। ওমা বাবা, আপনি আপনি তো সেই মাছ বিক্রেতা বুড়ো বাবা, কিন্তু আপনি এই মাঝরাতে পানা পুকুরে কেন? আর কাকি বা হলেন কিভাবে? হ্যাঁ বাবা, আমি তোকে সেই আধমরা পোনাগুলো দিয়েছিলাম। তুই একবার এই লাঠিটা ভালো করে পুকুরের পানিতে ঠেকাতো। বুড়োর কথা শুনে হারান তার দেয়া সেই লাঠিটা পুকুরের পানিতে ছোঁয়ায়। এক পলকেই সমস্ত পোনা মাছগুলো বড় বড় চ্যাংড়া মাছের ঝাঁকে পরিণত হয়। তুই কি ভালো করে খেয়াল করেছিস বাবা? এই পানা পুকুর ভর্তি আজ হাজার হাজার জ্যান্ত ট্যাংরা মাছের ঝাঁক কিলবিল করছে। এ কি বিস্ময়কর দৃশ্য দেখছি আমি! এ তো স্বপ্ন না, এ সত্যি। আমার পানা পুকুর তো আজ বড় বড় ট্যাংরা মাছের ঝাঁকে ভরে গেছে। বাবা হারান, সেদিন তুই যে আমাকে তোর শেষ সম্বল 300 টাকা দিয়েছিলি, তাতে আমার অনেক বড় উপকার হয়েছিল। আমি মন থেকে তোকে আশীর্বাদ করেছিলাম, আর সেই কারণেই আজ আধমরা পোনাগুলো জ্যান্ত ট্যাংরার ঝাঁকে পরিণত হয়েছে। আর তুই অবাক হোস না বাবা, এটাই তোর সততার ফল। বাবা, এতগুলো মাছ এভাবে পাবো আমি ভাবতেই পারিনি, কিন্তু বিপদে আমি কখনো ধৈর্য হারাইনি। সব সময় ভেবেছি যা হবে ভালোই হবে। তুই কাল সকালে এই মাছগুলো তুলে বাজারে নিয়ে যা। এগুলো বিক্রি করে তুই অনেক টাকা পাবি, যা দিয়ে তোর মালতীর চিকিৎসা অনায়াসেই হয়ে যাবে। আমি এখন আসি রে বাপ। মালতী, তুমি আর একদম চিন্তা করো না, তোমাকে আর আমি নিছক সান্ত্বনা দিচ্ছি না, সত্যি বলছি, তোমাকে আমি কালই শহরের বড় ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুমি না কবিরাজ ডাকতে গেছিলে? কি এমন হলো এত খুশিতে এই কথা বলছো? আমি সেদিন যে বৃদ্ধের কাছ থেকে 300 টাকা দিয়ে মাছের পোনা কিনেছিলাম, সে আসলে সাধারণ কেউ না, সে নির্ঘাত সৃষ্টিকর্তার কোনো দূত ছিল। আজ রাতে পানা পুকুরের ধারে তিনি আমায় দেখা দিয়েছেন,
ওনার আশীর্বাদে আমাদের মরা পুকুর আর জ্যান্ত ট্যাংরার ঝাঁকে ভরে গেছে। পরের দিন সকালে মালতী অসুস্থ অবস্থায় পাড়ে পাটিতে বসে আছে। হারান ও তিন্নি ঝুড়ি আর গামলায় ভরে ঝাঁকে ঝাঁকে ট্যাংরা মাছ তুলছে জাল দিয়ে। ওরে বাপরে, কি দেখছি হারান্দা! কয়েকদিনের মধ্যে এত বড় বড় জ্যান্ত ট্যাংরা মাছ কিভাবে হওয়া সম্ভব? নিজের চোখেই দেখে যাও গো হারুদা, এগুলো সবই ওপরওয়ালার দান। ওনার দয়া না থাকলে পানা পুকুরে এমন ট্যাংরা মাছের ঝাঁক আসতোই না কখনো। তা হারান্দা, আমাকে 1 কেজি ট্যাংরা মাছ দাও তো দেখি। এমন তাজা মাছ দেখে তো জিভে জল চলে আসছে। আজ দুপুরে বেশ জমিয়ে খাবো। বাজারে ট্যাংরা মাছের যা দাম! মাছ দেবো, তবে দাম কিন্তু কম হবে না, আমি আগেই বলে রাখছি। আর সবই নগদ কারবার। এই 1 কেজি মাছের দাম কিন্তু 400 টাকা। দাও। এত দাম? 400 টাকা কেজি? আচ্ছা ঠিক আছে, দাও। সাথে করে তো টাকা আনিনি, পরে পচাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে হারু, বিশ্বাস করলাম। সময় মতো টাকাটা পাঠিয়ে দেন। আমি এখন শহরে যাচ্ছি মাছগুলো বিক্রি করতে। হারান বড় বড় ঝুড়ি ভরে মাছ নিয়ে শহরের দিকে রওনা হয়। এবং দিন শেষে অনেক টাকা কামিয়ে বাড়ি ফেরে। কবিরাজ মশাই, আমার পানা পুকুরের মাছের ঝাঁক বিক্রি করে আজ অনেকগুলো টাকা হাতে এসেছে। এখন আর কোনো চিন্তা নেই। আমি আজই মালতীকে নিয়ে শহরের বড় কোনো ক্লিনিকে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি হারান। চল, আমি নিজেও তোদের সাথে যাই। মালতীর যা অবস্থা, তাতে আর দেরি করা মোটেও ঠিক হবে না। হারান্দার ভিটা বিক্রির টাকাটাও চুরি করলাম, আবার সেই পুকুরের মাছও ফ্রিতে নিলাম। আমি এতই চালাক যে আমায় কেউ ধরতেই পারলো না। এই মাছের টাকা তো কোনোদিন দেবো না, বরং মাছগুলো খেয়ে দেখি কেমন টেস্ট। হারান বোকা মানুষ, ওকে ঠকানো আমার বা হাতের কাজ। ছি 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 হারুদা, সারা জীবন তোমার বাড়িতে কাজ করলাম, তুমি যে এত নিচু লোক তা আগে জানতাম না। তুমি ওই সহজ সরল হারান্দার কষ্টের টাকা চুরি করলে, আবার মাছের টাকাও মেরে দিলে। তোমার মতো পাপীর কোনো ক্ষমা নেই। পাচকের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ হারুর গলায় ট্যাংরা মাছের কাঁটা আটকে যায়। সে যন্ত্রণায় নীল হয়ে যায়, কাতরাতে থাকে গলা ধরে। কেউ আগে বাঁচাও, আমার দম আটকে যাচ্ছে। ওরে পাচক, আবার একটু পানি দে। আমার গলায় যে ট্যাংরা মাছের কাঁটা আটকে গেছে। ওরে বাবা! এখন কাঁটা ফুটে মরো তুমি, আমি তোমার পাপের ভাগী হব না। আর তৃষ্ণায় ফেটে গেলেও আমি তোমার 1 ফোঁটা পানি দেব না। আমি চললুম। হরণ বাবু, যাক, অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। একদম সময় মতো ওনাকে ক্লিনিকে নিয়ে আসছেন। তেমন কোনো বড় ক্ষতি হয়নি, তবে ভয়ের কারণে ওনার শ্বাসকষ্টটা অনেক বেড়ে গিয়েছিল আর শরীরটা একটু বেশি দুর্বল ছিল। আমি খাওয়ার জন্য এই ওষুধগুলো লিখে দিলাম। এর পথে দোকান থেকে এগুলো কিনে নিয়ে যান। ডাক্তারবাবু, বড় কোনো অসুখ হয়নি তো আমার বৌমার? হয়ে যেত যদি না নিয়ে আসতেন। বেশ কয়েকদিন ওনাকে পুরোপুরি রেস্টে রাখবেন আর নিয়মিত পুষ্টিকর খাবার দেবেন। বেশি দেশি মাছ খাওয়াবেন। ডাক্তারবাবু, আমার পুকুরে অনেক জ্যান্ত তাজা ট্যাংরা মাছ আছে। ওগুলো রান্না করে খাওয়ালে কি মালতী দ্রুত সুস্থ হবে? হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা। ট্যাংরা মাছের মধ্যে অনেক উপকার আছে, যা শরীরের দুর্বলতা কাটাতে দারুণ কাজ করে। ট্যাংরা মাছ হৃদরোগের ঝুঁকি কমায়। ও ডাক্তার কাকু, শুধু তাই নয়, আমি বইয়ে পড়েছি ট্যাংরা মাছ আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে আর রক্ত শূন্যতাও প্রতিরোধ করে। বাহ, হারানবাবু, আপনার মেয়ে দেখছি অনেক কিছুই জানে আর খুবই বুদ্ধিমান। বাবা,
দেখো ওই কাকটা আমাদের পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে। ও তো সব মাছ শেষ করে ফেলবে। আমি কি ওকে লাঠি দিয়ে তাড়িয়ে দেব? না মা, ওকে একদমই তাড়াস না। ভালো করে চেয়ে দেখ মা, উনি আমাদের সেই বৃদ্ধ বাবা যিনি আমাদের এই ঘোর বিপদ থেকে রক্ষা করেছেন। তোমার বউ সুস্থ হয়েছে দেখে আজ মনটা ভরে গেল। তোমরা খুবই ভালো মানুষ, তাই সৃষ্টিকর্তা তোমাদের ওপর সহায় হয়েছেন। সবই আপনার আশীর্বাদ বাবা। এখন মাছ বিক্রির যা টাকা পাবি তা দিয়ে আগে মহাজনের কাছ থেকে নিজের ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে নিবি। সারা জীবন এই পুকুরের যত্ন নিবি, দেখবি এই ট্যাংরা ঝাঁকি তোদের কাছে দুঃখকে আসতে দেবে না। হ্যাঁ দাদু, আমি প্রতিদিন মাছগুলোর যত্ন নিই আর তাদের সাথে খেলাও করি। এই গ্রামের মধ্যে আমি অনেক দিন ধরে একজন সৎ আর ভালো লোক খুঁজছিলাম। আজ তোকে পেয়ে আমার কাজ শেষ, এখন আমার মুক্তি। বাবা আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমাকে কিছু করার সুযোগ দিলেন না। আপনি আমাদের এত কিছু দিলেন, আমি কি আপনাকে কিছুই দিতে পারবো না? আমি তো তোমাদের ভালোবাসা পেয়েছি বাবা, তবে যাওয়ার আগে আমার কি কিছু পাওনা নেই? আমাকে কি দেবে বল দেখি। বাবা, আমাদের যা আছে সবই তো আপনারই দান। আপনাকে দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে এই পুকুরের সেরা ট্যাংরা মাছ আমি আপনাকে দিতে পারি। থাক বাবা থাক, অত মাছ আমার লাগবে না। আমি নিজের হাতে একটা মাছ মুখে করে নিয়ে যাই, ওতেই আমার হবে। বিদায়, ভালো থাকিস। এই বলে বুড়ো কাকের রূপ ধারণ করে পুকুর থেকে একটা মাছ নিয়ে উড়ে চলে যায় অন্য গায়ে। গভীর এই অন্ধকার ঘেরা রাতে এক ফালি জ্যোৎস্না যেন হারানদের পাহারা দিচ্ছে। মালতী, আজ আমাদের সব অন্ধকার কেটে গেল। এই পানা পুকুরই আমাদের পচা কপালটা আজ হীরের মতো উজ্জ্বল করে দিল। ওগো, অভাবের দিনেও তুমি তোমার সততার ধৈর্য ছাড়নি বলেই আজ সৃষ্টিকর্তা আমাদের এই উপহার দিয়েছেন। বাবা, এই রাতে আমি প্রতিজ্ঞা করছি আমরা এই পুকুরের খুব যত্ন নেব। এখন থেকে আমাদের পানা পুকুর হবে এই গ্রামের সেরা মাছের খামার।